ব্রাইটনেস কোচিং সেন্টারের পক্ষ থেকে ইউটিউব চ্যানেল সমস্ত স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে ভিডিওতে টপিক নিয়ে আলোচনা করব উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ওথেলো নাটকটি তোমাদের অবশ্যই পাঠ্যপুস্তকে আছে, যারা যেই ক্লাসে পড়াশোনা করছো পাঠ্যপুস্তকে আছে। তো এই নাটকটির বিষয়ের সারসংক্ষেপ আমি এই ভিডিওতে আলোচনা করব। যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। তোমরা অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করছি অবশ্যই ভালো লাগবে। আমি এই নাটকের বিষয়ের সারসংক্ষেপটা আলোচনা করছি। তো উইলিয়াম শেক্সপিয়ারের ওথেলো নাটকটাতে যা বলা হচ্ছে কি, দেশটার নাম ইতালি। তাহলে ইতালি দেশটার নাম, ইতালির একটি শহরের নাম ছিল ভেনিস। তাহলে ইতালির একটি শহরের নাম ছিল ভেনিসের জনপ্রিয় শহর। ওই শহরে একজন ধনী সভ্য ব্যক্তি বাস করত। ব্যক্তিটির নাম কি, বা সেই ভদ্রলোকটির নাম হচ্ছে ব্রেভেনসিও। তাহলে কি, ইতালির ভেনিস শহরে একজন ধনী সভ্য ব্যক্তি বাস করত, ওনার নাম ছিল ব্রেভেনসিও। ধনী সভ্য ব্যক্তি এবং কি বৃদ্ধ, অনেকটা বয়স হয়ে গেছে ওনার। তো ওনার একমাত্র কন্যা ছিল, একমাত্র মেয়ে ছিল ডেসডিমোনা। তাহলে ডেসডিমোনা ছিল একমাত্র, ব্রেভেনসিওর একমাত্র কন্যার নাম ছিল ডেসডিমোনা। তো বাবা এবং মেয়ে দুজনেই থাকতো এবং আর কেউ থাকতো না। এবং ব্রেভেনসিওর স্ত্রী অর্থাৎ হচ্ছে কি ডেসডিমোনার মা মারা গিয়েছে, দুজনেই থাকতো। তো ডেসডিমোনা তার রূপের জন্য বিখ্যাত ছিল, অতীব রূপ এবং অর্থাৎ সুন্দরী ছিল, এবং কি গায়ের রং ছিল ফর্সা অর্থাৎ সাদা রঙের ছিল। তো অতীব সুন্দরী। ভেনিসের যে কোনো ছেলে, ইয়াং ছেলে তাকে বিয়ে করার জন্য অর্থাৎ ডেসডিমোনাকে বিয়ে করার জন্য পাগল ছিল। ভেনিসের যে সমস্ত ইয়াং ছেলেরা প্রতিটা মুহূর্তে ওদের বাড়িতে অবশ্যই আসতো বা ডেসডিমোনাকে পাওয়ার জন্য ওরাই পাগল ছিল। কিন্তু ডেসডিমোনা ওই সমস্ত ইয়াং ছেলেদের, ভেনিসের ইয়াং ছেলেদের কোনোভাবে পাত্তা দিত না, বা কোনোভাবে যে বিয়ে করবে এতে হচ্ছে কি রাজি হতো না। অনেক হ্যান্ডসাম ছেলেরা আসতো কিন্তু কোনোভাবে রাজি হতো না ডেসডিমোনা। এবং ডেসডিমোনা ঘোষণা করলো কি, যে আমি সেই ছেলেকে বিয়ে করবো আর সেই ছেলেকে ভালোবাসবো যেই ছেলে আমাকে প্রতিটা মুহূর্তে হাসির মধ্যে রাখতে পারবে, আমাকে আনন্দ দিতে পারবে এবং আমাকে সব থেকে বেশি ভালোবাসবে এবং আমাকে মর্যাদা দেবে এবং কি সেই ছেলের মনও ভালো হবে। তাহলে কি, যেই এমনই একটা ছেলেকে বিয়ে করবে যে ছেলের মন সব থেকে ভালো হবে এবং কি সেই ছেলের মনের মধ্যে কোনো জটিলতা থাকবে না এবং কি আমাকে খুব ভালোবাসবে এবং কি হাসির মধ্যে রাখতে পারবে, তাহলে কি সেই ছেলেকে আমি বিবাহ করব, এরকমই ঘোষণা করলেন ডেসডিমোনা। তো ডেসডিমোনা কেমন প্রকৃতির মেয়ে সেটা কিন্তু ভালোভাবে জানতো ক্যাসিও। ক্যাসিওকে আমি তোমাদের ক্যারেক্টার আলোচনা করেছি। ক্যাসিও হচ্ছে এমনই একজন ছেলে, ইয়াং ছেলে এবং কি হ্যান্ডসাম, দেখতে ছিল হ্যান্ডসাম এবং কি ওথেলোর সহকারী ছিলেন, লেফটেন্যান্ট ছিলেন ক্যাসিও, এবং কি ইয়াং ফ্লোরেন্টাইন সোলজার ছিলেন ক্যাসিও। এবং ক্যাসিও ছিলেন এতটা হ্যান্ডসাম এবং কি এত সুন্দর কথা বলতে পারতো সাজিয়ে গুছিয়ে। তো যে কোনো মেয়ে এত সুন্দর হাসির কমেডিয়ান কথাবার্তা বলতো যে কোনো মেয়ে ক্যাসিওর প্রেমে পড়ে যেত। তো যে কোনো মেয়ে ক্যাসিওর প্রেমে পড়ে যেত, এতটা সুন্দর মানে হ্যান্ডসাম ছিল এবং এত সুন্দর কথাবার্তা বলতে পারতো তাই। এবং সেই ক্যাসিও কি জানতো ডেসডিমোনা কেমন প্রকৃতির মেয়ে। তো এখানে কি ক্যাসিও এমন প্রকৃতির ছেলে ছিল যে ভেনিসের যে সমস্ত সদ্য বিবাহ করে যে সমস্ত ছেলেরা, ইয়াং ছেলেরা যে সমস্ত সদ্য বিবাহ করেছে, তারা কিন্তু ক্যাসিওকে দেখে খুব ভয় পেত। কেন ভয় পেত? তারা ভাবতো যে এই বুঝি আমার স্ত্রীকে নিয়ে পালালো, এই বুঝি আমার স্ত্রী ক্যাসিওর প্রেমে পড়ে গেল। কারণ কি ক্যাসিও প্রতিটা মুহূর্তে মেয়েদের সাথে মিশতে ভালোবাসতো, মেয়েদের সাথে থাকতে ভালোবাসতো এবং মেয়েদের পাশে থেকে গল্প গুজব করতো। এবং এটা ক্যাসিও এই সমস্ত করার জন্য ক্যাসিও কিন্তু মেয়েদের মনের খবর তো জানতে পারতো এবং ক্যাসিও প্রতিটা মুহূর্তে মেয়েদেরকে
পটাতেও পারত। ইতিমধ্যে ওথেলোর কিন্তু ভালো লাগে ডেসডিমোনাকে, ওথেলোর কিন্তু ডেসডিমোনাকে ভালো লাগে। ওথেলো কিন্তু একজন একজন বলা যেতে পারে কি সেনাপতি ছিল এবং কি নোবেল মুর ছিল, কৃষ্ণাঙ্গ ব্যক্তি। ওথেলোকে দেখতে অতীব কালো এবং কি ডেসডিমোনাকে দেখতে ছিল অতীব ফর্সা। তোকে সেই ওথেলো ডেসডিমোনাকে ভালোবাসতে লাগলো আস্তে আস্তে করে। এবং কি ওথেলো কিন্তু ক্যাসিওর মতো ছিল না, ওথেলো ক্যাসিওর মতো নয়, কিন্তু ক্যাসিও ছিল মেয়েলি টাইপের এবং কি মেয়েদের পাশে সবসময় থাকতো, মেয়েদের পাশে থাকতো, মেয়েদের সাথে গল্প করতো, মেয়েদেরকে অনেক সময় কি অনেক মেয়েরা তার প্রেমে পড়ে যেত, কিন্তু প্রেমে পড়তো। কিন্তু ক্যাসিও কিন্তু এরকম প্রকৃতির মেয়ে নয় যে কাউকে বিয়ে করে বা কোনো মেয়েকে নিয়ে পালাবে, এরকম প্রকৃতি ছিল না। কিন্তু মেয়েদের প্রতিটা মুহূর্তে হাসির মধ্যে রাখতে পারতো এবং মেয়েদেরকে আনন্দ দিতে পারতো, অ্যাকচুয়ালি বলা যেতে পারে। ওথেলো কিন্তু তার পার্সোনালিটি বজায় রেখে চলতো, একজন গম্ভীর প্রকৃতির মানুষ ছিলেন, একজন সেনাপতি যেমন প্রকৃতির হওয়া দরকার ঠিক সেরকম প্রকৃতির মানুষ ছিলেন ওথেলো। তো ওথেলোর অবশ্যই ভালো লাগলো কাকে, ডেসডিমোনাকে। কিন্তু ওথেলোর যেহেতু ভালো লেগেছে ডেসডিমোনাকে, ক্যাসিও কিন্তু ওথেলোকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে ওথেলোর ডেসডিমোনার মন জয় করার জন্য। তাহলে কি ওথেলো কিভাবে ডেসডিমোনার মন জয় করবে সেই ইনস্ট্রাকশনগুলো দিত কিভাবে, কে দিত, ক্যাসিও দিত। অর্থাৎ ক্যাসিও ছিল মিডিয়া, ক্যাসিও এই নাটকে কি ছিল, মাধ্যম ছিল কার, ডেসডিমোনা এবং ওথেলোর মধ্যে। এবং কি ক্যাসিও প্রতিটা মুহূর্তে ওথেলোকে বলতো কি ডেসডিমোনা কেমন প্রকৃতির মেয়ে এবং সে কি চায়, সে ডেসডিমোনা যেমনটি চায় বা কি পেতে চায় বা কেমনভাবে থাকতে চায়, সমস্ত কিছু কিন্তু ওথেলোকে ইনস্ট্রাকশন দিতে হচ্ছে কি ক্যাসিও ওথেলোকে ইনস্ট্রাকশন দিত এবং কি সেই মতো ডেসডিমোনার মন জয় করার জন্য সেই মতো ওথেলো কাজ করত। তো ক্যাসিওর পরামর্শ মতো ওথেলো কোথায় যেত, ব্রেভেনসিওর বাড়িতে যেত। তাহলে ক্যাসিওর ইনস্ট্রাকশন অনুযায়ী বা নির্দেশ মতো বা পরামর্শ মতো ওথেলো ব্রেভেনসিওর বাড়িতে যেত, অর্থাৎ কি ডেসডিমোনার বাড়িতে যেত। ওথেলো ব্রেভেনসিওর সাথে বসে অনেক গল্পগুজব করত, ওথেলো ব্রেভেনসিওর সাথে বসে অর্থাৎ ডেসডিমোনার বাবার সাথে বসে অনেক গল্পগুজব করতো, এমন গল্প বলতো, খুব অ্যাডভেঞ্চার বা দুঃসাহসিক গল্পগুলো শোনাতো। এতটা সুন্দর গল্পগুলো খুব সাজিয়ে গুছিয়ে বলতো কি, তো ব্রেভেনসিওর ভালো লেগে যেত। ব্রেভেনসিওর যখন ভালো লাগতো তখন কিন্তু ব্রেভেনসিও অবশ্যই ওথেলোকে বলতো আবার আসতে। তো যখন তখন আসতে বলতো, ব্রেভেনসিও আসার ডেট দিত যে এই ডেটে আসতে হবে, এই তারিখে আসতে হবে, তো সেই মতো অনুযায়ী ওথেলো আসতো। এবং কি ওথেলোর সাথে ব্রেভেনসিওর কি কথোপকথন হচ্ছে সেটা কিন্তু ডেসডিমোনা আড়াল থেকে শুনতো। তাহলে আড়াল থেকে শুনতো যে কি কথোপকথন হচ্ছে। তো এত সুন্দর, এবার কি শুনতো, যে ওথেলো এত সুন্দর গল্পগুলো ব্রেভেনসিওকে বলছে, এতটা দুঃসাহসিক গল্পগুলো বলছে, এতে হচ্ছে কি আপনাতেই সেই গল্পগুলো ডেসডিমোনার ভালো লেগে গেল। তো ডেসডিমোনার সব প্রতিটা মুহূর্তে ভালো লেগে গেল। এই জন্য যেদিন ওথেলোর আসার ডেট হতো বা সময় আসতো, যেদিন ওথেলো ব্রেভেনসিওর কাছে আসতো বা ডেসডিমোনার বাড়িতে আসতো, তখন কিন্তু ডেসডিমোনার সমস্ত কাজকর্ম বন্ধ করে তাড়াতাড়ি সেরে ফেলে অবশ্যই আড়াল থেকে শুনতো ওথেলোর কথোপকথনগুলো। তো ওথেলোর সেই দুঃসাহসিক খুব মজার গল্পগুলো শুনতো। শোনার পরে আস্তে আস্তে ডেসডিমোনা বলতে থাকে বা বলছে কি দেখি ওথেলোর কি বলছে, ওথেলোর যদি কোনো বন্ধু থাকে, তবে ডেসডিমোনা কি ঘোষণা করছে, ওথেলোর যদি কোনো বন্ধু থাকে, সেই বন্ধুকে যদি ওথেলো এইরকম সুন্দর গল্পগুলি শোনায় এবং কি সেই বন্ধু প্রেমে আমি পড়ে যাব এবং কি আমি তাকে বিয়ে করব। তাহলে কি অর্থাৎ ডাইরেক্টলি কিন্তু ডেসডিমোনা ওথেলোকে বলতে পারছে না যে ওথেলোকে আমি ভালোবাসি, তার গল্প শুনে ওথেলোকে ভালো লেগেছে এটা বলতে পারছে না। কি বলছে, যে ওথেলোর যদি কোনো বন্ধু থাকে, সেই বন্ধুকে যদি ওথেলো সুন্দর গল্পগুলি শোনায়, অবশ্যই আমি সেই বন্ধুর প্রেমে পড়ে যাব এবং কি আমি তাকেই বিয়ে করব। অর্থাৎ ডিরেক্টলি বলতে পারছে না, ঘুরিয়ে বলছে, অর্থাৎ ইনডাইরেক্ট ভাবে বলছে। এর ফলে কিন্তু পরবর্তীকালের দিকে ওথেলো কিন্তু বুঝতে পেরে গেছিল যে ডেসডিমোনা ওথেলোকে ভালোবাসে। তো পরবর্তীকালের সময় কি হলো,
দুজনের মধ্যে ভাব বিনিময় ঘটলো অর্থাৎ প্রেমের আদান প্রদান ঘটলো এবং একে অপরের ভালোবাসা আদান প্রদান ঘটার ফলে কি তারা বিবাহ করবে বলে ডিসাইড করলো। এবং এই সমস্ত যে ডেসডিমোনা এবং ওথেলোর মধ্যে যে সম্পর্ক চলছে এটা কিন্তু বৃদ্ধ বেবেনসিও একবারও জানে না। বেবেনসিওর বাড়িতে এসছে কিন্তু ডেসডিমোনার সাথে ওথেলোর যে প্রেম বিনিময় চলছে এতে কিন্তু বেবেনসিও একবারও জানে না। তার পরক্ষণে কি দেখা গেল, ডেসডিমোনা এবং বেবেনসিও দুজনে কি পালিয়ে গিয়ে বিবাহ করলো। তাহলে দুজনে পালিয়ে গিয়ে বিবাহ করলো, গোপনে বিবাহ করলো। কিন্তু এই গোপন বিষয়টা কিন্তু বেশি দিন পর্যন্ত টিকে থাকলো না, খুব সহজে অল্প দিনের মধ্যে কি চারিদিকে ফাঁস হয়ে গেল। তাহলে ডেসডিমোনা এবং ওথেলো দুজনে যে পালিয়ে গিয়ে বিয়ে করেছে এটা কিন্তু বেশি দিন মানে এক্সিস্ট করলো না, খুব সহজে কি হলো চারিদিকে লিক আউট হয়ে গেল এবং কি এই খবরটা বেবেনসিওর কানেও পৌঁছে গেল। তো নেক্সট কি বলা হচ্ছে যে বেবেনসিও তখন নিজে থেকে এটা মানতে পারলো না যে ওথেলো এরকম একটা কাজ করলো ডেসডিমোনার সাথে, তার কন্যা ডেসডিমোনার সাথে। তখন কিন্তু বেবেনসিও খুব রেগে ক্রুদ্ধ হয়ে ওথেলোর উপর ক্রুদ্ধ হয়ে তখন কি এই বেবেনসিও ভেনিসের শাসকের কাছে অভিযোগ দায়ের করলো। কার বিরুদ্ধে? ওথেলোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলো। তাহলে ভেনিসের ডিউক মানে শাসক, তাহলে ভেনিসের শাসকের কাছে বেবেনসিও ওথেলোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলো। কি অভিযোগ দায়ের করলো? যে আমার মেয়েকে অর্থাৎ বেবেনসিওর মেয়ে ডেসডিমোনাকে নানা ছলে বলে কলে কৌশলে অর্থাৎ ডাকিনী বিদ্যার মধ্য দিয়ে বা ডাকিনী প্রথার মধ্য দিয়ে আমার নিষ্পাপ নম্র ডেসডিমোনাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, এর জন্য আমি ওথেলোর শাস্তি দাবি করছি। তাহলে কার কাছে? ডিউক, ভেনিসের ডিউক আর ডিউক অফ ভেনিস এনার কাছে অভিযোগ দায়ের করলো। ঠিক এমন সময় ঘটে গেল একটা ঘটনা যে তুরস্ক বলে একটা দেশ, তুরস্ক একটি দেশ, এই দেশটি হচ্ছে কি এই দেশটি একটি ভেনিসের অর্থাৎ ইতালির একটা দ্বীপের নাম হচ্ছে সাইপ্রাস। আর সাইপ্রাস তাহলে কি সাইপ্রাস যেমন আমাদের ভারতবর্ষের যেরকম ভাবে ভারতবর্ষের মূল ভূখণ্ড থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যতটা দূরে অবস্থান করছে, ঠিক সেরকম একটা ইতালি থেকে মূল ভূখণ্ড থেকে বহু দূরে অবস্থিত সাইপ্রাস বলে একটা দ্বীপপুঞ্জ আছে। তো একটা খবর এলো কি যে তুরস্ক তার সৈন্যবাহিনী নিয়ে সাইপ্রাসের দিকে এগোচ্ছে। তুরস্ক সৈন্যবাহিনী সাইপ্রাসের দিকে এগোচ্ছে, শত্রুপক্ষ এগিয়ে যাচ্ছে সাইপ্রাসকে দখল করার জন্য। এই খবরটি সাইপ্রাস থেকে পৌঁছলো কোথায়? ডিউক অফ ভেনিস অর্থাৎ ভেনিসের শাসকের কাছে পৌঁছলো। ঠিক এমন সময় ওথেলোকে প্রয়োজন হয়ে পড়লো ভেনিস সরকারের অর্থাৎ ভেনিসের শাসকের প্রয়োজন হয়ে পড়লো। কারণ কি যে সাইপ্রাসকে দখল করতে যাচ্ছে, এর জন্য এই সংকটকালে ওথেলোকে অবশ্যই দরকার হয়ে পড়েছে। কারণ কি সাইপ্রাসকে উদ্ধার করতে হবে। তাহলে কি এই কারণে ডিউক ভেনিসের শাসক সে ডেকে পাঠালো, অর্থাৎ কি দুটো কারণে ডেকে পাঠালো। ভেনিসের শাসক দুটো কারণে ওথেলোকে ডেকে পাঠালো। কি ফার্স্ট কারণটা কি? বেবেনসিও অভিযোগ দায়ের করেছে, আর দ্বিতীয় কারণ কি সাইপ্রাসকে পুনরুদ্ধার করতে হবে কি তুরস্কের কাছ থেকে। এই দুটো কারণ ডেকে পাঠালো। তখন কি হলো? দুটো কারণের জন্য যখন ডেকে গেলো, প্রথম কারণ কি ছিল? বেবেনসিও প্রথম অভিযোগ দায়ের করেছে, তাই বেবেনসিওর বক্তব্য ফার্স্ট শোনা হলো। তাহলে কি বেবেনসিওর বক্তব্য ডিউকের শাসকের কাছে বলা হলো কি যে আমার মেয়েকে নানা রকম কৌশল প্রয়োগ করে এবং ডাকিনী বিদ্যার মধ্য দিয়ে মেয়েকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছে, তাই ওথেলোর স্বামী শাস্তি দাবি করছে। তাহলে কি বেবেনসিওর বক্তব্য শোনা হলো। ওথেলোর বক্তব্য শুনছে কে? ভেনিসের শাসক। ওথেলোর বক্তব্য কি শুনছে? ওথেলোকে যখন বলা হলো তার বক্তব্য, ওথেলো বলছে কি ডাকিনী কথা বলতে আর কিছু নয়, আমি বেবেনসিওর বাড়িতে অর্থাৎ ডেসডিমোনার বাড়িতে গিয়ে খুব সুন্দর করে গল্পের আকারে যে সমস্ত খুব সুন্দর করে দুঃসাহসী অভিযানগুলো বলতাম, এত সুন্দর করে বলতাম দেখি সেই বক্তব্য অনুযায়ী সহজে সেই গল্প শুনে সহজে ডেসডিমোনা আমার প্রেমে পড়ে যায়। তাহলে কি যদি বলা যেতে পারে ডাকিনী প্রথা বা ডাকিনী বিদ্যা যদি বলা যায়, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি ওই সমস্ত গল্পগুলোই ছিল ডাকিনী বিদ্যা। তখন ভেনিসের শাসক তখন বুঝতে পারলো যে এত সুন্দর করে গল্পগুলো ওথেলো
শুনিয়েছিল ডেসডিমোনাকে, তাহলে এতে তো আমার যদি মেয়ে যদি হতো, আমার মেয়েও অবশ্যই ওথেলোর প্রেমে পড়ে যেত। তাহলে এরকম ধরনের বক্তব্য ঘোষণা করলো। তো ওথেলোর বক্তব্য শোনা হলো, তারপরে কি ডেসডিমোনার বক্তব্য শোনা হচ্ছে। ডেসডিমোনা যেদিকেই যাবে, ডেসডিমোনা যদি ওথেলোর পক্ষ যদি অবলম্বন করে, তাহলে ওথেলো এই অভিযোগ বা এই যে বিচার হচ্ছে, এই বিচারে তাহলে ওথেলো জিতবে। আর যদি ডেসডিমোনা বাবার পক্ষ অবলম্বন করে, তাহলে অর্থাৎ বেভেন্সিওর পক্ষ অবলম্বন করে, তাহলে কিন্তু বেভেন্সিও কিন্তু এই এই মিটিংয়ে বা অর্থাৎ এই বিচারে অবশ্যই জিতবে। তো ডেসডিমোনার বক্তব্য শোনা হচ্ছে। ডেসডিমোনা কি বক্তব্য কি বলছে, যে বাবা আমাকে ছোটবেলা থেকে ভরণ পোষণ এবং কি পড়াশুনো শিক্ষা শিখিয়েছে, অর্থাৎ কি পড়াশুনো শিখিয়েছে, আমি এর জন্য বাবার কাছে কি চির ঋণী থাকছি। কিন্তু আমি এখন বড় হয়েছি, আমার এখন বোঝার শক্তি বা ক্ষমতা এসছে, তাই কি আমি আমার নিজে থেকে সিদ্ধান্ত নিতে আমি শিখেছি। তাই আমি সিদ্ধান্ত অনুযায়ী আমি এই মুরকে বেছে নিয়েছি। মুর বলতে এই কৃষ্ণাঙ্গ ব্যক্তি ওথেলোকে আমি বেছে নিয়েছি, সেনাপতি ওথেলোকে আমি বেছে নিয়েছি, এবং কি আমি একেই বেছে নেওয়ার কারণে আমি একেই বিবাহ করেছি। তো তখন কি, তাহলে ডেসডিমোনা ওথেলোর পক্ষ অবলম্বন করলো, অর্থাৎ কি ওথেলোর পক্ষে বলার ফলে কি ওথেলো আপনাতেই জয়ী হলো। তাহলে ওথেলো আপনাতেই জয়ী হলো, এবং কি ডেসডিমোনার যে বেভেন্সিও যে বিচার যে নিয়ে এসেছিল, বা তার যে বক্তব্য নিয়ে এসেছিল, যে বিচার চেয়েছিল, কিন্তু বিচারে কিন্তু বেভেন্সিও হেরে গেল। বেভেন্সিও হেরে যাওয়ার ফলে তখন কি হলো, ওথেলো তখন বেভেন্সিও বাধ্য হলো ওথেলোকে জামাই হিসেবে মেনে নিতে। তাহলে বেভেন্সিও বাধ্য হলো ওথেলোকে নিজের জামাই হিসেবে মেনে নিতে, এবং কি উনি চাইছিলেন এবং বক্তব্য দিলেন কি, যে আমি প্রতিটা মুহূর্তে চাইবো ওথেলো এবং ডেসডিমোনার কাছ থেকে প্রতিটা মুহূর্তে দূরে থাকতে। এবং তিনি এত আনন্দ পেয়েছে, কারণ কি উনার আর কোনো সন্তান নেই। কার? বেভেন্সিওর। যদি আর কোনো সন্তান থাকতো বেভেন্সিওর বক্তব্য, তাহলে কি একই রকম ভাবে ডেসডিমোনার মতো কাজ করতো। তাই কি উনার কোনো আর সন্তান নেই, তাই কি বেভেন্সিও খুব আনন্দ পেয়েছে। এবং চলে যাওয়ার আগে বেভেন্সিও ওথেলোকে বলে গেল, চলে যাওয়ার আগে, যখন চলে যাচ্ছে বেভেন্সিও, চলে যাওয়ার আগে ওথেলোকে বলে গেল কি, একটা গুরুত্বপূর্ণ কথা বলে গেল কি, যে ওথেলো আমার মেয়ে ডেসডিমোনা আমার সাথে বিট্রে করেছে, আমার মেয়ে ডেসডিমোনা আমার সাথে বিট্রে করছে, অর্থাৎ আমাকে না জানিয়ে বিবাহ করেছে। মিন্স কি আমার সাথে বিট্রে করেছে। ভুলে যেও না আমার মেয়ে তোমার সাথে বিট্রে করবে। তাহলে বললো কি, ভুলে যেও না আমার মেয়ে তোমার সাথে বিট্রে করবে। এই কথাটার বক্তব্য যখন বললো, এটাই হচ্ছে কি, এটাই ডেসডিমোনার ধ্বংসের বা পতনের অন্যতম একটা মূল কারণ ছিল। যেটা কি এটা বীজ, অর্থাৎ কি ধ্বংসের একটা বীজ, অর্থাৎ কি মৃত্যুর একটা বীজ রোপণ করে চলে গেল কে, বেভেন্সিও। এই বক্তব্য যখন শুনলো, তখন কিন্তু ডেসডিমোনা বাবার যখন এমনই একটা বক্তব্য, অর্থাৎ আঘাত দেওয়া কথাবার্তা হলো, তখন কি ডেসডিমোনা আর কোনোভাবে বাবার সাথে থাকতে চায় না বলে ঘোষণা করলো। এবং কি ওথেলোকে, এবং ঘোষণা করলো এখানে কি, ওথেলোকে আমি ভালোবেসেছি, আমি ওর সাথে সারা জীবন থাকবো বলে এইরকম ভাবে বক্তব্য দিল কে, ডেসডিমোনা। তো এরপর কি ঘটলো, তো প্রথম বেভেন্সিও যখন তার বক্তব্য শেষ করলো, এবং কি প্রথম আলোচনা শেষ হলো, তার পরবর্তীতে ওথেলোর আর কোনো শাস্তি হলো না, কারণ ডেসডিমোনা ছিল ওথেলোর পক্ষে। তাই কি এরপরেই সদ্য বিবাহিত দম্পতি, অর্থাৎ কি ওথেলো এবং ডেসডিমোনা, এবং কি সাথে ক্যাসিও, সাথে হচ্ছে ইয়াগো, সাথে কি ইয়াগোর স্ত্রী ইমিলিয়া, তো এরা সবাই হচ্ছে সাইপ্রাসের উদ্দেশ্যে রওনা হলো। কারণ কি সাইপ্রাসকে উদ্ধার করতে হবে, কারণ তুরস্করা এগিয়ে আসছে তার সৈন্যবাহিনী নিয়ে জলপথে। তো যখনই ওরা পৌঁছে গেল, পৌঁছানোর আগে মাত্র সাইপ্রাসে পৌঁছবে সবাই, তার আগের মুহূর্তে খবর হলো যে একটা প্রবল ঝড় এসেছিল, সেই প্রবল তাণ্ডব হচ্ছিল। সেই প্রবল ঝড়ে, প্রচণ্ড ঝড়ে তুরস্কের সৈন্যবাহিনীরা ছত্রভঙ্গ হয়ে যায়, অর্থাৎ জাহাজটার সমস্ত কিছুই ছত্রভঙ্গ ছন্নছাড়া হয়ে যায়, এবং সৈনিকরা কি এই দ্বীপে, সাইপ্রাস দ্বীপে আর পৌঁছতে পারেনি, অর্থাৎ জাহাজগুলো যেখানে সেখানে চলে আসে এই ঝড়ের ফলে। তার ফলে কি সাইপ্রাস দ্বীপটা এখন কি সুরক্ষিত।
তো তাহলে কি যুদ্ধ হলো না, আর তুরস্ক চলে গেছে, তাহলে তুরস্ক সরে গেছে, যুদ্ধ আর হলো না। এবারে কি সবাই ওই দ্বীপে এসে পৌঁছলো, তাহলে কি ওথেলো এসে পৌঁছলো, আর ডেসডিমোনা এসে পৌঁছলো, এরা সবাই এসে ওখানে পৌঁছলো। ইয়াগো কিন্তু পুরো বিষয়টা জানতো। ইয়াগো হচ্ছে কেমন ধরনের ব্যক্তি ছিল? ইয়াগো শয়তানি করার জন্য চিন্তা ভাবনা অবশ্যই ছিল, শয়তানির মনোভাব ছিল ওর। ইয়াগো ওথেলোর ওপর খুব রাগ ছিল, এবার বলা যেতে পারে। ওথেলোর ওপর কেন রাগ ছিল? ইয়াগো দুটো কারণে রাগ ছিল ওথেলোর ওপরে। ফার্স্ট কারণটা কি, ওথেলো ক্যাসিওকে লেফটেন্যান্ট পদ দিয়েছিল, ওথেলো ক্যাসিওকে লেফটেন্যান্ট পদ দিয়েছিল, এই কারণে রাগ। কারণ কি, ইয়াগো দাবি করেছিল, ইয়াগো হচ্ছে কি দাবিদার ছিল ওই লেফটেন্যান্ট পদে, যোগ্য দাবিদার ছিল। কারণ কি, ক্যাসিওর এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ ক্যাসিওর শিক্ষাগত যোগ্যতা যা, তার থেকে অনেক বেশি শিক্ষাগত যোগ্যতা ছিল ইয়াগো। তাহলে ইয়াগোর শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন অনেক বেশি ছিল। তা সত্ত্বেও ইয়াগোকে না দিয়ে ক্যাসিওকে ওথেলো কেন দিল? এবং কি এই কারণে কি ছিল, ওথেলোর উপর রাগ ছিল। আর একটা রাগ কি ছিল, যে একটা ভ্রান্ত ধারণা ছিল ইয়াগোর মধ্যে, দেখি ওথেলোর সাথে ইয়াগোর স্ত্রী ইমিলিয়ার একটা বলা যেতে পারে একটা সম্পর্ক ছিল, অর্থাৎ বলে থেকে যে একটা অবৈধ সম্পর্ক ছিল, এটা হচ্ছে ইয়াগো ভেবেছিল। তো কি এই দুটো কারণের জন্য ওথেলোর ধ্বংস চায় ইয়াগো, এটা সে প্ল্যান করেছিল। এবং কি ক্যাসিওর উপর রাগ কেন? ক্যাসিও এমন একটা প্রকৃতির ছেলে, যে কোনো মেয়েকে সহজে পটাতে পারত, অর্থাৎ মেয়েদের সাথে মিশতো, মেয়েদের পাশে থাকতো। এই সমস্ত কারণের জন্য ইয়াগো ক্যাসিওর উপর রাগ ছিল। দেখি সেই কারণে ইয়াগো ক্যাসিওরও ধ্বংস চেয়েছিল। এবং এবারে ইয়াগো এমনই একটা প্ল্যান করলো, দেখি আমি এমন একটা প্ল্যান করব, সেই প্ল্যানে কি ওথেলো, ডেসডিমোনা এবং ক্যাসিও তিনজন একসাথে ধ্বংস হবে। তো এই সমস্ত ঘটনাগুলো কিন্তু, যে ইয়াগো যে প্রতিশোধ নিচ্ছে, এই ঘটনা কিন্তু ক্যাসিও জানতো না, ওথেলো জানতো না, ডেসডিমোনা জানতো না। তো এবার কি ঘটলো, যে সাইপ্রাস দ্বীপে যেহেতু শত্রুপক্ষ আসতে পারেনি, তাই সেই আনন্দে এবং সদ্য বিবাহিত দম্পতি ওথেলো এবং ডেসডিমোনা দুজনে ওই দ্বীপে পৌঁছেছে। তাই ওই দ্বীপে একটা পার্টি হবে ডিসাইড করা হলো, একটা বড় সড়ো পার্টি হবে ডিসাইড করা হলো। ওই পার্টিতে মানে কি প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া চলবে, সমস্ত কিছুর থেকে অনুষ্ঠান আনন্দ হবে, সবাই আনন্দ করবে, এরকম ডিসাইড করা হলো। তাই কি ওই পার্টিতে রাত্রিতে পার্টি হবে, এবং ওই পার্টিতে ক্যাসিওর উপর দায়িত্ব দিল ওথেলো। তাহলে ওথেলো ক্যাসিওর উপর দায়িত্ব দিল পুরো অনুষ্ঠানটাকে, ওই পার্টিটাকে নিয়ন্ত্রণ করার, গাইড দেওয়ার। কারণ কি ওই পার্টিটাকে গাইড দেওয়ার কি কারণ, সবাই যাতে না বেশি করে ড্রিঙ্ক যাতে না পান করে, মাতলামি যাতে না করে, এবং ঠিকঠাকভাবে যাতে সবাই এনজয় করতে পারে, অর্থাৎ আনন্দ করতে পারে, সেই দায়িত্ব দেওয়া হলো ক্যাসিওর ওপরে। এবার কি ওথেলো এবং ডেসডিমোনা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে উপরতলায় চলে গেল ঘুমানোর জন্য। দুজনে উপরতলায় ঘুমানোর জন্য চলে গেল। সেই রাত্রিতে তখনই হচ্ছে কি ইয়াগো তার ষড়যন্ত্র শুরু করলো। ইয়াগো প্ল্যান করলো কি, যে ক্যাসিওকে যদি আমি মাতাল করতে পারি, মদ খাইয়ে অর্থাৎ বেশি করে ড্রিঙ্ক করাতে পারি, তাহলে অবশ্যই ওকে কেন্দ্র করে আমি ওথেলোর সাথে ক্যাসিওর একটা কি ফাটল সৃষ্টি করতে পারবো। তাহলে এরকম একটা প্ল্যান করলো কি ইয়াগো। তাই সেই কি করলো, ইয়াগো ক্যাসিওর কাছে গিয়ে তাকে ড্রিঙ্ক করার জন্য প্রলোভনে ফেললো। কিন্তু ক্যাসিও কোনোভাবে ড্রিঙ্ক করতে নারাজ, অর্থাৎ কি ড্রিঙ্ক করতে চায় না। কিন্তু তা সত্ত্বেও ইয়াগো ক্যাসিওকে ড্রিঙ্ক করার জন্য প্রলোভনে ফেললো। কিন্তু যখনই না বলছে, তারপরে কি ইয়াগো ফের তাকে রাজি করাচ্ছে, করতে করতে অবশ্যই কিন্তু ক্যাসিও ইয়াগোর প্রলোভনে পড়ে গেল। তারপর কি করলো, পড়ার পরে তারপরে ইয়াগো ক্যাসিওকে ড্রিঙ্ক করালো, এবং কি এক গ্লাস ড্রিঙ্ক করালো, তারপরে কি আবার এক গ্লাস, এরকম গ্লাসের পর গ্লাস ড্রিঙ্ক করিয়ে পুরো ক্যাসিওকে মাতাল করে দিল। তাহলে কি যাকে দায়িত্ব দিয়ে, অর্থাৎ ক্যাসিওকে দায়িত্ব দিয়েছে কি ওথেলো, পুরো মিটিংটা অর্থাৎ কি পুরো পার্টিটাকে নিয়ন্ত্রণ করার জন্য, দেখভাল করার জন্য,
কিন্তু সে সম্পূর্ণভাবে মাতাল হয়ে গেল। অর্থাৎ কি অন্যদের কন্ট্রোল করবে কি, নিজেই ক্যাসিও নিজেই আউট অফ কন্ট্রোল হয়ে গেল। তো কি হয়ে গিয়ে মাতাল হয়ে এবার এসে জেন্টাল ডেসডিমোনার গুণগান করতে লাগলো। তাহলে কি একজন কি পর স্ত্রীর গুণগান করতে লাগলো ক্যাসিও। এরপরে কি হলো, তারপরে কি গুণগান করছে এবং কি একা একা হেঁটে চলেছে, মাতাল অবস্থায় হেঁটে চলেছে। হেঁটে যেতে পরে ওইখানে একজন কি সেনাপতি ছিল, ওই সেনাপতির সাথে অর্থাৎ কি মন্টানা নামে একজন সেনাপতি ছিল, সেই সেনাপতির সাথে কি হলো ধস্তাধস্তি জড়িয়ে পড়লো, অর্থাৎ কি হাতাহাতি হলো। হাতাহাতি হওয়ার পরে অনেকখানি বলা যেতে পারে আহত হয়ে করেছে কাকে, ওই সেনাপতিকে। এবং কি তখন কি করলো ইয়াগো বুদ্ধি করে তখন বুদ্ধি করতে পারে চক্রান্ত করে, অর্থাৎ কি ছলনা, এখন বুদ্ধি বলা যাবে না, ছলনা করে বা চক্রান্ত করে কি করলো বা চালাকি করে কি করলো, সাইপ্রাস দ্বীপে একটা বেল ছিল, ঘন্টা ছিল। সেই ঘন্টাটা হচ্ছে যখন তখন সবসময় বাজানো হতো না, যখন বিপদের সংকেত আসতো তখন কিন্তু এই ঘন্টাটা বাজানো হতো। বিপদের সংকেত অর্থাৎ কোনো দেশ আক্রমণ করছে বা সবাইকে রেডি থাকতে হবে, তখন কিন্তু এই ঘন্টাটা বাজানো হতো। তখন ইয়াগো কি করলো, হঠাৎ মাত্র ওই ঘন্টাটা বাজিয়ে দিল। ওই ঘন্টাটা বাজানোর সাথে সাথে তখন কি ওথেলো ওপর থেকে সৈনিকের ছদ্মবেশ পরে, সৈনিকের পোশাক পরে অস্ত্র নিয়ে কিন্তু হাজির হলো ক্যাসিওর কাছে। ক্যাসিওকে যখন জিজ্ঞাসা করা হলো কেন ঘন্টাটা বাজানো হলো, কি হয়েছে, তখন কিন্তু ক্যাসিও সম্পূর্ণভাবে বেহুশ হয়ে গেছিল। তার তখন চেতনা ফিরে এলো। চেতনা যখন ফিরে এলো তখন কি ক্যাসিও ওথেলোকে বলতে পারছে না কোনোভাবে যে ঘটনাটা কি ঘটেছিল, এবং কি সে লজ্জিত এবং মাথা নত হয়ে অবস্থায় দাঁড়িয়ে রইল। তখন ইয়াগো তার চালাকি খেলে দিল। ইয়াগো কি করলো, ইয়াগো এমনভাবে প্ল্যান করে ওথেলোকে বললো, সেখানে কিন্তু এমনভাবে দেখালো যে ওই জায়গাতে ক্যাসিওর দোষটা লঘু করে দেখানো হলো, যে ক্যাসিওর দোষটা কম ছিল, আর ওই যে সেনাপতি যে ছিল ওর দোষটা কি বেশি করে দেখালো কে, ইয়াগো। এবং কি দেখানোর ফলে কি তাহলে অ্যাকচুয়ালি দোষটা বেশি করছে ক্যাসিও, কিন্তু ইয়াগো এখানে এমনভাবে দেখালো যে কি ক্যাসিও দোষটা কম করেছে আর ওই সেনাপতির দোষটা বেশি করেছে। কিন্তু মদ কেন পান করবে সেটা কিন্তু কোনোভাবে মেনে নিতে পারলো না ওথেলো। তাই কি করলো, রেগে মেগে ক্যাসিওর লেফটেন্যান্ট পদটা কেড়ে নিল ওথেলো। তো যখন ক্যাসিওর লেফটেন্যান্ট পদটা যখন কেড়ে নিল, তখন কিন্তু ক্যাসিও গিয়ে ইয়াগোকে ধরলো যে কি করে আমি আমার সম্মান ফিরে পাবো, কি করে আমি লেফটেন্যান্ট পদটা ফিরে পাবো, আমাকে বলে দাও। তখন ইয়াগো চালাকি করে এবং কি তার বুদ্ধি প্রয়োগ করে কিন্তু ক্যাসিও বললো, যাও তুমি ডেসডিমোনার কাছে যাও, ওকে গিয়ে বললে পরে তোমার সহকারী পদটা ওথেলো ফিরিয়ে দেবে। তো ইয়াগো তাহলে পর স্ত্রীর কাছে গিয়ে বলতে বলছে, কে, ইয়াগো বলছে ক্যাসিওকে তুমি যাও, বললে পরে ওথেলো অবশ্যই তোমার লেফটেন্যান্ট পদ ফিরিয়ে দেবে। তাই কি করলো, ইয়াগোর কথা অনুযায়ী ডেসডিমোনার কাছে গেল। ডেসডিমোনার কাছে বলার সাথে সাথে ডেসডিমোনা আবার কি ওথেলোর কাছে গিয়ে ওথেলোর সাথে এমনভাবে বিহেভ করলো, এমন কথাবার্তা বললো, খুব সেন্টিমেন্টাল কথাবার্তা বলতে লাগলো। এবং কি আরও বললো যে এই আমাকে তুমি পেয়েছো একমাত্র ক্যাসিওর জন্যই তুমি আমাকে পেয়েছো, নাহলে তুমি আমাকে পেতে না। এবং আরও অনেক কিছু কথাবার্তা বলতে লাগলো, যে কি ওকে ক্যাসিওকে বললো এবং কি ওথেলোকে বললো ক্যাসিও লেফটেন্যান্ট পদটা তুমি এই মুহূর্তে ফিরিয়ে দাও। কিন্তু ওথেলো বলছে শুরুতে দিতে চাইছিল না, যে আমার একটু সময় দাও, কিন্তু এমনভাবে জেদ বা কেন করলো ডেসডিমোনা সাথে ফিরে দিতেই হলো। এবার কি তাহলে এটা ছিল অন্যতম ডেসডিমোনার ধ্বংসের কারণ। তাহলে সম্পূর্ণ কিন্তু ইয়াগো প্ল্যান করছে। তারপরে পরবর্তী সময় দেখতে পাওয়া যেত কি যে যখন ওথেলো যখন ক্যাসিওকে লেফটেন্যান্ট পদটা ফিরিয়ে দেওয়ার পরেও, বিয়ের পরে হোক এবং আগে হোক, ক্যাসিও এবং ডেসডিমোনা দুজনের মধ্যে কিন্তু বিয়ের আগে দুজনের মধ্যে কথাবার্তা হতো, একই সাথে বসে কথাবার্তা বলতো। বিয়ের পরেও কিন্তু ওথেলোর বাড়িতে গিয়ে ক্যাসিও কিন্তু ডেসডিমোনার সাথে কথাবার্তা বলতো। এতে কোনো ওথেলো কিছু মাইন্ড করতো না। কিন্তু একদিন যখন প্রবেশ করলো ওথেলো এবং ইয়াগো ওথেলোর রুমের মধ্যে, ওথেলোদের বাড়িতে যখন প্রবেশ করলো ডেসডিমোনার রুমে, তখন দেখলো কি যে ইয়াগো এবং কি ওথেলো দুজনে দেখলো কি ইয়াগো দেখলো যে ক্যাসিও এবং ডেসডিমোনা দুজনেই গল্প করছে। এবং কি ওথেলো ঢোকার সাথে সাথে ক্যাসিও পেছনের দরজা দিয়ে পালিয়ে গেল। অর্থাৎ কেন পালিয়ে গেল, এর পেছনে পালিয়ে যাওয়ার কারণ হচ্ছে কি লজ্জায় সে ওথেলোর সামনাসামনি মুখ দেখাতে নারাজ, তাই পালিয়ে গেল। যখনই পালিয়ে গেল তখন কিন্তু ওথেলো তখন বলতে লাগলো যে আমি এটা কোনোভাবে
পছন্দ করি না, সরি ওথেলো না, ইয়াগো তখন বলতে লাগলো আমি এটা কোনোভাবে পছন্দ করি না। এই কথা যখনই বললো পরবর্তীকাল থেকে ক্যাসিও চলে গেল, ডেসডিমোনা চলে গেল, ওথেলো এবং ইয়াগো দুজনে ওখানে কথোপকথন করলো। করতে করতে ওখান থেকে কিছু সময় পরে যখন ইয়াগো এবং ওথেলো বেরিয়ে এলো, তখন কিন্তু ইয়াগো তখন ওথেলোকে বলতে লাগলো যে ক্যাসিও এবং ডেসডিমোনার মধ্যে যে একটা প্রেম বিনিময় চলছে বা এই ধরনের যে কথাবার্তা হচ্ছে তুমি কি জানো কিছু? তাদেরকে প্রতিটা মুহূর্তে বলতে লাগলো। যখনই বলতে লাগলো তখন কি ওথেলো কিন্তু শুরুতে কিন্তু কোনো কিছু বিশ্বাস করেনি। ক্যাসিওর মধ্যে ডেসডিমোনার যে সম্পর্ক কোনোভাবে বিশ্বাস করেনি, কিন্তু ইয়াগো এমনভাবে বীজ মন্ত্র দিতে শুরু করলো, কুমন্ত্র দিতে লাগলো, যাতে কি অবশ্যই কি হলো, ওথেলো বাধ্য হলো বিশ্বাস করতে। কারণ কি, যে যদি ওথেলোর ইয়াগোর বক্তব্য যদি ক্যাসিওর সাথে ডেসডিমোনার সম্পর্ক না থাকে, তাহলে ডেসডিমোনা কেন জোর দিয়ে ক্যাসিওর লেফটেন্যান্ট পদটা পাইতে ব্যবস্থা করলো। এবং কি ডেসডিমোনা কেমন প্রকৃতির মেয়ে সমস্ত কিছু বললো, যে ডেসডিমোনা তার বাবার সাথে প্রতারণা করেছে, তার বাবা বলে গেছিল তোমার সাথে প্রতারণা করতে পারে, অর্থাৎ কি তোমাকে বিয়ে করেছে, এখন তোমাকে ছেড়ে দিয়ে গিয়ে ক্যাসিওকে বিয়ে করতে পারে। তাহলে এই ধরনের মন্ত্রণালয় কে দিচ্ছে? ইয়াগো দিচ্ছে। কিন্তু পরবর্তীকালের দিকে ওথেলো কিন্তু খুব ক্ষিপ্ত হয়ে গেছিল ডেসডিমোনার ওপর এবং ক্যাসিওর ওপরে, এবং কি ক্ষিপ্ত হয়ে যাওয়ার পরবর্তী সময়কালে ওথেলো ইয়াগোকে বলল কি তুমি আমার স্ত্রীর বিরুদ্ধে যে কথাবার্তাগুলো বলছো, আমার স্ত্রীর বিরুদ্ধে যে নানা অপবাদগুলো প্রচার করছো, আমি এর জন্য প্রমাণ চাই, আমাকে তুমি প্রমাণ দাও, প্রমাণ দিলে পরে আমি অবশ্যই বিশ্বাস করব। তখন ইয়াগো বলতে শুরু হলো প্রমাণ অবশ্যই দেবো তোমাকে। বলে কি হলো যে তুমি অবশ্যই ডেসডিমোনাকে গিয়ে বলবে তুমি যে রুমালটা যেটা দিয়েছিলে, অর্থাৎ বিয়ের পরে কিন্তু ওথেলো ডেসডিমোনা একটা হ্যাঙ্গারচিপ দিয়েছিল, একটা হ্যান্ডকারচিপ দিয়েছিল, এই হ্যান্ডকারচিপটা একটা দিয়েছিল। এই ছিল ওথেলোর দেওয়া ফার্স্ট গিফট ছিল ডেসডিমোনার কাছে, তাতে ওথেলোর দেওয়া ফার্স্ট গিফট ছিল ডেসডিমোনার কাছে। তো এই ফার্স্ট গিফটটা ছিল কি ডেসডিমোনা পেয়েছিল ওথেলোর কাছ থেকে। এই হ্যাঙ্গারচিপে একটা বিশেষত্ব কি ছিল, যে হ্যাঙ্গারচিপ ছিল কি ওথেলোর মা ওথেলোকে এই হ্যাঙ্গারচিপটা দিয়েছিল, আর ওথেলোর মাকে দিয়েছিল একজন ইজিপ্টিয়ান মহিলা দিয়েছিল এই হ্যাঙ্গারচিপটি ওথেলোর মাকে। ওথেলোর মা পরবর্তীকালে ওথেলোকে দিয়েছিল, আর ওথেলো আবার ডেসডিমোনাকে দিয়েছিল। এই রুমালের বিশেষত্ব কি ছিল, যে এই রুমালটা যতদিন স্ত্রীর কাছে থাকবে, অর্থাৎ ওথেলোর মায়ের কাছে থাকবে, ওথেলোর মা তার নিজের কাছে রাখতে পারবে, ততদিন স্বামীর সোহাগী পাবে, অর্থাৎ স্বামীর ভালোবাসা পাবে, এবং যতদিন থাকবে। এবং যেদিন ওই রুমালটা হারিয়ে যাবে বা কেউ চুরি করে নেবে, সেদিন কিন্তু স্বামীর ভালোবাসা থেকে আস্তে আস্তে সরতে শুরু করবে স্ত্রী, অর্থাৎ ওথেলোর মা। তো এটাই ছিল কি এই বিশেষত্ব। তো ওইটা পরবর্তীকালের দিকে ওথেলোর মা ওথেলোকে দিয়েছিল, এবং ওথেলোর বিবাহের পরে কিন্তু ডেসডিমোনাকে গিফটটা দিয়েছিল। কিন্তু ওথেলো কিন্তু এগুলো বলে দেয়নি, বিশেষত্বটা বলে দেয়নি কিন্তু ডেসডিমোনাকে। এবার কি হলো, ইয়াগোর স্ত্রী ইমিলিয়াকে দিয়ে ডেসডিমোনার ঘর থেকে রুমালটি চুরি করায়। তাহলে কি ইয়াগোর স্ত্রী ইমিলিয়াকে দিয়ে ডেসডিমোনার বাড়ি থেকে হ্যাঙ্গারচিপ চুরি করায় কে? ইয়াগোর স্ত্রী ইমিলিয়া চুরি করে, এবং চুরি করে ইয়াগোকে দেয়, এবং ইয়াগোকে দেওয়ার ফলে ক্যাসিও যেই পথ দিয়ে বাড়িতে ঢোকে সেই পথেই কি ওই হ্যাঙ্গারচিপটা ফেলে দেয়, ইয়াগো ফেলে দেয়। আর ক্যাসিও তখন ওটাকে কুড়িয়ে নিয়ে বাড়িতে যায় এবং ওটা নিয়ে মুখ মোছে, এবং যার ফলে প্রমাণ করে দেয় যে ডেসডিমোনা ওই রুমালটা ক্যাসিওকে দিয়েছে। এটাই ছিল ব্যাপার। যখনই বলল তখন কিন্তু ওথেলো যখনই বলল যে রুমালটার খোঁজ করবে, তো রুমালটা যখন করবে তখন বলতে গেল, তখন কিন্তু ওথেলোর মধ্যে একটা বজ্রপাত পড়ে গেল যেন। রুমালটার কথা যখন বলল, তখন কি ডেসডিমোনাকে গিয়ে যখন বলল ওথেলো রুমালটার কোথায়, তখন সারা বাড়ি ঘুরে, তখন কি যখন চাইলো সারা বাড়ি ঘুরে দেখলো, কিন্তু রুমাল কিন্তু সারা বাড়ি খোঁজ করলো, কিন্তু রুমের ভেতরে খোঁজ করলো, কিন্তু কোনোভাবেই রুমাল পেল না। আজকে রুমাল থাকবে কি করে, রুমাল তো ইমিলিয়া চুরি করে নিয়ে চলে গেছে,
ইয়াগো দিয়েছে, ইয়াগো ক্যাসিওকে রাস্তায় ফেলে দিয়েছে। তখন কি ডেসডিমোনাকে নানা রকমভাবে কথাবার্তা বলতে লাগলো। এবং রুমালের বিশেষত্বটা কি, সেটা কি ইজিপ্টিয়ান মহিলা যে দিয়েছিল ওথেলোর মাকে, পুরো তার বিশেষত্বটা পুরো ডিটেলসভাবে বললো। কাকে? ডেসডিমোনাকে। তখন ডেসডিমোনা অবশ্যই ভয় পেতে শুরু করলো, তাহলে অবশ্যই কি ওথেলো আমাকে আস্তে আস্তে ভালোবাসা থেকে আস্তে আস্তে আমি তাহলে সরে যেতে শুরু করেছি। তো কি এরকম বলতে শুরু করলো। তো নিজের ওথেলোর মনের পরিবর্তন দেওয়ার জন্য ওথেলো কিন্তু খুব ক্ষেপে গেছে, খুব রেগে গেছে, এবং কি খুব এতটাই পরিমাণে ভয়ঙ্কর হয়ে উঠেছে, ডেসডিমোনার কিছু বলতেও পারছে না। এবং কি পরবর্তীকালে ওথেলো ডেসডিমোনাকে বললো কি, তুমি রুমালটা ক্যাসিওকেই দিয়েছ। তো তখন বলছে না, আমি দিইনি। বলতে শুরু করছে, এটা আমরা নাটকের শেষে আমি জানতে পারবো। তো কি তখন কি হলো, তখন ওথেলো ডিসাইড করলো কি ডেসডিমোনাকে মেরে ফেলবে। কারণ কি আমার রুমালটা নিয়ে, ভালোবাসার গিফটটা নিয়ে ক্যাসিওকে দিয়েছে, কারণ কি আমাকে আর বাসবে না, ছেড়ে দিয়ে ক্যাসিওকে ভালোবাসবে বা ক্যাসিওকে বিয়ে করবে। তাই কি ডিসাইড করেছে কি ডেসডিমোনাকে মেরে ফেলবে, আর রাখবে না, পৃথিবী থেকে সরিয়ে দেবে। কারণ কি ওথেলোর কি বক্তব্য, যে আজকের আমার সাথে বিট্রে করেছে ডেসডিমোনা, কালকে ক্যাসিওর সাথে বিট্রে করবে, তারপরে অন্য কোনো ছেলের সাথে বিট্রে করবে। তাহলে কি এই একটা মেয়ে কি করবে, একটা সুন্দরী মহিলা কি করবে, কত ছেলেকে নষ্ট করবে। তাই কি ডিসাইড করেছে কি অনেক ছেলেকে নষ্ট করার আগে ডেসডিমোনাকে শেষ করে দেবে। অ্যাকচুয়ালি এতগুলো ঘটনা যে ঘটাচ্ছে ইয়াগো, কোনোভাবে ক্যাসিও, ওথেলো এবং ডেসডিমোনা কোনোভাবে জানতে পারেনি। তো শেষে কি দেখা গেলো, ডিসাইড করলো কি ওথেলো ডিসাইড করলো ডেসডিমোনাকে যখনই মেরে ফেলবে ডিসাইড করলো, তখন কি ঠিক সেই জানতে যখন পেরেছে, তখন কি ইয়াগো কি করেছে, একটা ভাড়াটে গুন্ডাকে ঠিক করেছে ক্যাসিওকে মেরে ফেলার জন্য। ভাড়াটে গুন্ডা ঠিক করেছে। তো তখন কি যেদিনকার মারা যাবে সেই দিনকারই ডেসডিমোনাকে খুব বকাবকি করেছে সকালে। বকাবকি করার ফলে সে তখন কি খুব স্বামী বকাবকি করেছে, তাই কি সে কি করলো, একজন সহচরীকে অ্যাটেন্ডেন্টকে বলেছিল তার বিছানা পেতে দিতে। বিছানা পেতে দেওয়ার ফলে সেখানে ঘুমিয়ে পড়বে, তাই কি সে ঘুমিয়ে পড়েছে। কিন্তু এত যে বকাবকি করছে ওথেলো ডেসডিমোনাকে, তাতে কিন্তু ডেসডিমোনার কোনো কিছু যায় আসে, মানে কি ডেসডিমোনা এত কিছু রিয়াকশান দেখায়নি। তার ডেসডিমোনার বক্তব্য তো নিষ্পাপ ছিল। তো ডেসডিমোনার বক্তব্য যে বাবা বা মা আমি যখন কোনো কিছু কাজ করতে না পারি, বাবা মা যেমন আমাকে বকাবকি করে, আমার ঠিক সেরকমভাবে বকাবকি করেছে, তাই আমি এতে কিছু মাইন্ড করি না। কিন্তু ডেসডিমোনা যখন কি ঘুমিয়ে পড়লো, নিদ্রায় যখন মগ্ন ছিল, তখন কি ওথেলো তখন প্রবেশ করলো, একটি খারাপ অশুভ চিন্তা ভাবনা নিয়ে প্রবেশ করে দেখলো কি যে ডেসডিমোনা গভীর নিদ্রায় মগ্ন। তখন কি হলো যে ওকে তখন কি খুন করবে না ডিসাইড করলো, যে খুন আমি করব না। কারণ কি ঘুমন্ত অবস্থায় ওকে খুন করতে নেই, ওকে যখন জেগে উঠবে তখন আমি খুন করব। কিন্তু ওথেলোর তর সইছে না। তখন কি শেষবারের মতো স্ত্রীকে কিস করে এবং কি তার কিস করতে চাইলে, এবং কি তাকে ওইভাবে জাগিয়ে তুলে হত্যা করতে চাইল। তো কি হলো, ওথেলো শেষবারের মতো ঘুমন্ত স্ত্রীকে চুম্বন করলো। চুম্বন করার সাথে সাথে ডেসডিমোনা উঠে পড়লো ঘুম থেকে। ডেসডিমোনা ঘুম থেকে উঠে পড়ার সাথে সাথে তখন একটা অশুভ উদ্দেশ্য নিয়ে বললো কি যে তোমাকে মরতে হবে, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। তখন কি এই কথা বলা মাত্রই এবং কি বললো যে রুমালটা তুমি ক্যাসিওকে দিয়েছো, এই কথা বললো। এবং কি শেষমেশ ডেসডিমোনা তার বক্তব্য বলবে, এবং কি যে ঘটনাটা একচেট কি ঘটেছে বলতে থাকবে, কিন্তু সেটুকু সময় দিল না ওথেলো। না দিয়ে শেষ পর্যন্ত কি করলো, বেডশিট অর্থাৎ বিছানার চাদর নিয়ে জড়িয়ে শ্বাসরুদ্ধ করে কি করলো, ডেসডিমোনাকে হত্যা করলো। তো ডেসডিমোনাকে হত্যা করার পরে ওথেলো ওখানে বসে রইল। এখানে কি হলো, ইয়াগো ক্যাসিওকে হত্যা করার জন্য একজন ভাড়াটে গুন্ডা ঠিক করেছে, এবং ওই ভাড়াটে গুন্ডা কিন্তু সমস্ত প্ল্যানগুলো কিন্তু বলেছে। তাই করলো, সমস্ত প্ল্যানগুলো কিন্তু কাগজে লিখে রেখেছে, যে কিভাবে হত্যা হবে, কেন হত্যা হচ্ছে, সব কিছু লিখে রেখেছে। তো ওর পকেটে কিছু কাগজপত্রগুলো ছিল, তো ইয়াগো কিন্তু ওকে দিয়েছিল। এবার কি রেখেছিল,
এবার কি ওই ভাড়াটে গুন্ডা ক্যাসিওকে যখন হত্যা করতে যাবে কিন্তু হত্যা করতে পারলো না, ক্যাসিওকে আহত করে দিয়েছে, রক্তাক্ত করেছে কিন্তু হত্যা করতে পারেনি। কিন্তু ওর পকেটের মধ্যে যে কাগজপত্রগুলো ছিল সেগুলো কিন্তু ক্যাসিও নিয়ে নিয়েছে। নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে ওথেলোকে বিষয়ে জানতে, যে একজ্যাক্ট কী ঘটেছিল, সমস্ত কিছুর মূলে কে আছে সব কিছুই ওই কাগজে লেখা ছিল। তাই কি ইয়াগো যে ওই ষড়যন্ত্রের মূলে আছে এগুলো বলার জন্য ক্যাসিও যাচ্ছে, এবং কি ওই ভাড়াটে গুন্ডা ক্যাসিওকে হত্যা করতে ব্যর্থ হয়েছিল বলে ইয়াগো কি করলো, ওই ভাড়াটে গুন্ডাকে হত্যা করলো, মেরে ফেললো। তাহলে ওই ভাড়াটে গুন্ডা কেন হত্যা করলো, কারণ এ নিশ্চয়ই এই বিষয়গুলো ফাঁস করে দিতে পারে, তাই হলো ইয়াগো ওই ভাড়াটে গুন্ডাকে হত্যা করলো। ক্যাসিওকে কিন্তু হত্যা করতে ব্যর্থ হয়েছিল বলে এই ভাড়াটে গুন্ডা কি করলো, ইয়াগো ওই ভাড়াটে গুন্ডাকে হত্যা করলো। এবারে কি ঘটলো, ক্যাসিও যখন রক্তাক্ত অবস্থায় যখন পৌঁছে গেল ওথেলোর কাছে, পৌঁছানো যাওয়ার পরে তখন দেখলো কি একদম কি ডেসডিমোনাকে হত্যা করা হয়ে গেছে এবং ওথেলো সেখানে বসে আছে। তখন কি ক্যাসিও গিয়ে ওথেলোকে পুরো ঘটনাটা বললো। ঘটনাটা বলার পরে ওথেলোর মাথার মধ্যে একটা বজ্রপাত পড়লো, এবং কি সে তখনই ভাবলো কি আমার স্ত্রী, পুরো ঘটনা শোনার পরে বোঝার পরে যখন হলো কি আমার স্ত্রী ছিল সম্পূর্ণ নিষ্পাপ, এই নিষ্পাপ স্ত্রীর বিরুদ্ধে আমি এতগুলো মন্তব্য নিয়ে এসেছি, এতগুলো শেষ পর্যন্ত আমি স্ত্রীকে মেরে ফেললাম। তখন কি ওথেলো নিজেকে বললো কি আমি খুনি ছাড়া তাহলে আর কেউ নয়, তাহলে আমি খুনি ছাড়া আর কেউ নয়, নিজেকে কি প্রমাণ করতে করলো। তখন কি এই যন্ত্রণা সহ্য করতে না পেরে তখন কি হলো, ওথেলো নিজেই আত্মহত্যা করলো। আত্মহত্যা করার পরে কি জেন্টাল ডেসডিমোনার উপরে কি করলো, লুটিয়ে পড়লো, এবং কি ক্যাসিও নিজেই ওখানে দাঁড়িয়ে রইল। সে এমনই একটা ঘটনা ঘটে গেল, এবং কি সব কিছুর মূলে হচ্ছে কি ইয়াগো দায়ী ছিল। এবং কি ঘটনাটা ঘটার পরে কি ঘটলো, যে যখনই সারা ভেনিসে এই খবরটা ছড়িয়ে পড়লো তখন কি ইয়াগোকে দোষী সাব্যস্ত করা হলো, এবং ইয়াগো দোষী সাব্যস্ত করার ফলে ওকে গ্রেফতার করা হলো এবং ওকে প্রাণদণ্ডে দণ্ডিত করা হলো। এবং কি তাহলে কি এখানে কি ইয়াগো যে প্ল্যান করেছিল সেই প্ল্যানে কি ওথেলোর ধ্বংস হলো, ডেসডিমোনা ধ্বংস হলো, কিন্তু ক্যাসিওর ধ্বংস হওয়ার কথা ছিল, কিন্তু সে জায়গায় ইয়াগো নিজেই ধ্বংস হলো। এটাই ছিল, এইভাবে নাটকটা শেষ হয়েছে, এবং এটাই ছিল ট্র্যাজেডি। এটাকে বলা হচ্ছে ট্র্যাজেডি। তাহলে ওথেলো একটাকে ট্র্যাজেডি নাটক বলা যেতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কতটা সহজে বিষয়বস্তু সারসংক্ষেপে আলোচনা করলাম। তো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের লিঙ্কগুলো শেয়ার করবে। আমি পরবর্তীতে ওথেলো নাটকের ওপরে সম্ভাব্য এমসিকিউ টাইপের কোশ্চেন কেমন আসতে পারে আমি অবশ্যই হাজির হবো, তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।